ষড়যন্ত্রের মূল হোতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজশাহীর অলকার মোড়ে চেম্বার ভবনের অবস্থিত গ্রিন প্লাজা প্যারাডাইজ এর মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হেয় প্রতিপন্ন করার জন্য দুইটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার খুব স্বপ্ন দেখছে তারাই এই কাজের সাথে জড়িত। ষড়যন্ত্রের মূল হোতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজশাহীর অলকার মোড়ে চেম্বার ভবনের অবস্থিত গ্রিন প্লাজা প্যারাডাইজ এর মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক। তিনি সাবেক মেয়র AAHM খালিদ লিটন ও তার স্ত্রী রেনির ঘনিষ্ঠজন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের আর্থিক পৃষ্ঠপোষক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বহু গ্রাহকের অর্থ আত্মসাৎ করে ফ্ল্যাট হস্তান্তর না করে একাধিক জনের কাছে বিক্রি করা এবং রাজশাহী চেম্বার অফ কমার্সের কর্তৃক মধ্যস্থার চেষ্টার পরেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি। তাই জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রতারণা সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি আমার ছোট ভাই ইমনের বন্ধু, 2022 সালে গ্রিন প্লাজার প্রপার্টিজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট 27 লক্ষ টাকা পরিশোধ করেন। ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়ে সময় প্রেক্ষণ করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয়। টাকা ফেরত চাইলে মুস্তাফিজ সন্ত্রাসী দিয়ে হুমকি এবং হেনস্থার চেষ্টা করেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরবর্তী অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করে সেটিও পরবর্তী হস্তান্তর ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় বুকিংকৃত অর্থ ফেরত চাইলে আমিনুল ইসলাম বিগত সরকারের সন্ত্রাসীদের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে। আমিনুল ইসলাম চেষ্টা করেও তার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর সংশ্লিষ্টতার কারণে প্রাণ ভয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। দীর্ঘদিনে পাওনা বা ফ্ল্যাটের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় টাকা বা ফ্ল্যাট কোনোটি ফেরত না পাওয়ার আমার কাছে পরামর্শের জন্য সম্পন্ন হয়। আমি ব্যক্তিগতভাবে মুস্তাফিজুর রহমান টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে আইনি আশ্রয় নেওয়ার কথা বললে তিনি ব্যাপারটি সমঝোতা এবং প্রতিশ্রুতি দেন। তার প্রতিশ্রুতির উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময়প্রেক্ষণ। 2025 সালের শুরুতেই জুন মাসে বরং তার বার কিস্তিতে টাকা দেওয়ার কথা থাকলেও বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে যেতে থাকেন। এক পর্যায়ে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার এবং মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। 2025 জুন মাসের মাঝামাঝিতে এসে মুস্তাফিজের সাথে আমিনুলের ইসলাম নগরীতে মালোপাড়ায় দেখা হলে তিনি বিষয়টি কথা বলার চেষ্টা করেন, কিন্তু মুস্তাফিজ তার সাথে থাকা তাঁতি লীগের সন্ত্রাসী মুস্তাফিজের কথিত বডিগার্ড হত্যার মামলা হুমকি আসামি নাইম ও আমিনুল ইসলামকে শারীরিকভাবে হেনস্থা করেন, এই অকথ্য ভাষায় গালাগালি করেন। তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে আমিনুল ইসলাম বোয়ালি থানায় একটি জিডি করেন। জিডির খবর পেয়ে মুস্তাফিজ সুর পাল্টে লিখিতভাবে সমঝোতার জন্য অগ্রসর হন। তাই বিগত 30 জুন 2025 বোয়ালি থানার সকল পক্ষের উপস্থিতিতে একটি আপোসনামা ডিড স্টাফের মাধ্যমে স্বাক্ষরিত হয়। পুলিশ হস্তক্ষেপে ও সামাজিক চাপের মুখে মুস্তাফিজ নিজেই 30 জুন 2025 তারিখে বোয়ালিয়া থানার একটি আপোসনামা সম্পূর্ণ সম্মত হন। সেখানে তিনি 3 মাসের জন্য ফ্ল্যাট হস্তান্তরের জন্য 27 লাখ টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। যেহেতু আমরাও একটি ফ্ল্যাট ক্রয় করার প্রয়োজন ছিল, তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ফ্ল্যাটটি তার পক্ষে কেনার সিদ্ধান্ত। চুক্তিপত্র অনুযায়ী টাকা বা ফ্ল্যাট হস্তান্তরের কোনো পদক্ষেপ না নিয়ে বরং মুস্তাফিজ সম্পৃক্ত আমার ও আমার রাজনৈতিক অনেক সহকর্মীর নামে উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ী করেন, যেন আমি আমিনুল ইসলাম কেউ এই আইনি প্রতিকার না পায়। বিএনপি সহ অনেক অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নাম ব্যক্তিগত চরিত্র হননের জন্য এই মিডিয়া আকর্ষণ পাওয়ার অসৎ উদ্দেশ্য এই সাজানো মামলা পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে। এই মামলার অসঙ্গতি ও তথ্যভিত্তিক মিথ্যাচার কীভাবে হয়েছে তা নমুনা তুলে ধরেছি। মামলার তারিখ অনুযায়ী 30 জুন 5 আসামি শাহরিয়ার সুজন তখন জেলে ছিলেন। 22 নম্বর আসামি মোহাম্মদ আরিফুল হক বনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি ছিলেন, চিকিৎসাধীন ছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একজন জেলে থাকা ব্যক্তি চিকিৎসাধীন রোগী কিভাবে অপহরণের অংশ নিতে পারে? এই মামলা সবচেয়ে ভয়ঙ্কর লজ্জাজনক দিক হলো মুস্তাফিজ নিজেই স্বীকার করেছেন যে মামলাটি তিনি পজিশন ও প্রেসক্রিপশন অনুযায়ী দায়ী করেছেন। মামলার দায়ের পরবর্তী বিষয়টি মহানগর বিএনপি নেতৃবৃন্দ নজরে আসলে রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা তাকে ফোন করে এই মামলা দায়ের এই বিষয়ে জানতে চান। তিনি মুস্তাফিজুর রহমান এই মামলা ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বলে তিনি জানান এবং প্রশাসন হস্তক্ষেপ ও প্রেসক্রিপশনে তিনি বাধ্য হয়েছেন বলে তিনি নজরুল হুদার কাছে স্বীকার করেছেন।
আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, তবে এই ঘটনা আমাদের বাধ্য করেছে প্রকাশ করতে কেবল একটি ব্যক্তির প্রতারণা নয়, এটি প্রশাসন সমর্থিত রাজনৈতিক প্রতিহিংসা ষড়যন্ত্র বলে আমার এখন মনে হচ্ছে। প্রতারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতারণা তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই মিথ্যা ও পরিকল্পিত মামলা প্রত্যাহার করতে হবে। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক। আমরা চাই প্রতারক ও চাঁদাবাজের চক্রের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হোক। এদের ক্ষমতা উৎস কোথায় থেকে আসে তা বোঝা জরুরি। আমরা মনে করি এই ধরনের ঘটনা দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আমিনুল ইসলাম তার সাথে তার কোম্পানি গ্রিন প্রপার্টিজের ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের চুক্তি 3টা ধাপে, একটা ধাপে হচ্ছে 614তে দেওয়া হয়েছে 19,50,000 টাকা, একটা ধাপে দেওয়া হয়েছে 7 লক্ষ টাকা, আর একটা ধাপে প্রথমে যখন এই বুকিং করা হয় সেই সময় দেওয়া হয়েছিল 50,000 টাকা। ওই যে 27 লক্ষ টাকার একটা বিষয় আসছে, 27 লক্ষ টাকা এখানে ওই উদ্দেশ্যে 27 লক্ষ টাকার উদ্দেশ্য হচ্ছে ফ্ল্যাটটা সে যখন শরণাপন্ন হয় যে ভাই আমি ফ্ল্যাট বিক্রি করতে পারলে আমরা টাকা দিব, আমি টাকাটা দিয়ে দিতে পারতাম, আমি ফ্ল্যাট বিক্রি করতে পারছি না, এই মতো অবস্থায় আপনারাও যদি কোনো গ্রাহক পান সেক্ষেত্রে আপনারা ফ্ল্যাটটা বিক্রি করে ব্যবস্থা করেন। তখন এই ইয়েতে সুমন নিজেই বললো যে যদি কত টাকা নেবা, তো বললো যে 56 লাখ টাকা ফ্ল্যাটের দাম হয়। তো আমার ফ্ল্যাট এখনো কমপ্লিট হয় নাই, মানে ইট ছাদ হয়েছে, ইট দিয়ে গাঁথনি হয়েছে, কয়েকটি গ্রিল আছে। তখন আমরা দেখতে গেলাম, বললো যে ছাত্রীদের বলে ভাই আপনি তাহলে দেখে আসেন। ওর ম্যানেজার শামিউল তাকে নিয়ে ওই যে বরেন্দ্র কলেজের পাশে যে ফ্ল্যাট সেখানে সে আমাদেরকে নিয়ে গেল। নেওয়ার পরে খুব একটা ভালো আমাদের কাছে পছন্দ হলো না। তারপরেও সুমনকে আমি সুমন একটা করলো যে এই টাকাটা নিলে পারে হয়তোবা ওরও 27 লাখ টাকা হবে। তখন শামিউল এবং ওর ম্যানেজারের সাথে তার সাথে একটা দাম দর হয় যে আপনি তাহলে 40 লক্ষ টাকা দিবেন। কিন্তু আমাদের ধারণা ছিল যে ওখানে গ্যারেজ আছে। সুমন তখন বলে যে গ্যারেজ সহকারে, তো তখন বলছে যে ভাই গ্যারেজ দিতে পারবো না, আমি গ্যারেজ আমার আগেই বিক্রি হয়ে গেছে, বলছি গ্যারেজ না হলে আমি একটা ফ্ল্যাট নিব না। তাহলে যখন ফ্ল্যাট গ্যারেজ না হয়ে যাওয়ার কারণে ফ্ল্যাট নিতে ঠিক আছে, তাহলে আমাকে একটু ভাবতে হবে। তখন যেহেতু আমি 27 লক্ষ টাকা দিয়েছি, 27 লক্ষ টাকা দিয়েছি, সেই 27 লক্ষ টাকা আপনি আমাকে ফেরত দিবেন। আর যদি দাম দর হয় আপনি এই অবস্থাতে নিব, এখানে ও নিজেই বলেছে 13 থেকে 14 লাখ টাকা আপনার হচ্ছে খরচ আছে। তাহলে 40 আর 13-14 লাখ খরচ হলে কত দাঁড়ায়? 55 লক্ষ টাকা তো দাঁড়ায় নাকি? সুতরাং তাকে 27 লক্ষ টাকা দেওয়া আছে, সে 13 লাখ টাকা তার কাছ থেকে বুঝিয়ে নিয়ে ফ্ল্যাটকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। আমরা 5ই আগস্টের পরে আমরা একটি অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি জাতীয়তাবাদী দল। সেই অদৃশ্য শক্তিটা আমরা প্রকাশ করছিলাম না। ইতিমধ্যে আমাদের একটা প্রকাশ হয়েছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হেয় প্রতিপন্ন করার জন্য 2টি রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার খুব স্বপ্ন দেখছে, তারা বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার জন্য তারাই এই কাজের সাথে জড়িত। একটি বিষয় আমি বুঝতে পারছি না যে আমরা রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা মীমাংসার জন্য এখানে গেছি, এখানে যারা ছিল না এবং যারা ছিল তাদের নাম ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের নামে যে একটি মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, এবং দেখেন যে একটা বিষয় ড্রাইভার্ট করে চাঁদাবাজ হিসেবে আমাদের নামে মামলা দায়ের করেছে। এখানে ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটের বিষয়, ফ্ল্যাট কেনা বেচার বিষয়, সেইখানে যে চাঁদাবাজের একটি মামলা দায়ের করেছে। কে করেছে? সে ফ্যাসিস্ট, যে পতিত সরকার, একজন অবৈধ বিনা ভোটে মেয়র খায়রুজ্জামান লিটনের সে জামাই খেত, শ্রেণীর জামাই খেত, সে প্রতারক, একাধিক, সে এরকম একের অধিক বলে শেষ করা যাবে না, সে প্রতারক। সে প্রতারক আমাদের নামে মামলা দায়ের করেছে। কিভাবে আওয়ামী দোসর এখনও পুলিশ কমিশনার অফিসে গিয়ে এবং থানায় গিয়ে মামলা দায়ের করতে পারে আমার বোধগম্য হয় না। রেকর্ডটা